গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন, প্রয়োজনে সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। ডেনমার্কের পাশে ফ্রান্স, ইতালি ও ব্রিটেন। ভেনেজুয়েলায় অভিযানের পর প্রথমবার প্রকাশ্যে সাফল্যের দাবি ট্রাম্পের, সামরিক কীর্তি আখ্যা। দ্রুত দেশে ফিরে নির্বাচনে জয়ী হওয়ার আশা বিরোধী নেত্রী মাচাদোর। যুক্তরাষ্ট্রে প্রবেশে দিতে হবে $15,000 পর্যন্ত জামানত। বাংলাদেশ সহ 38 দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ড নীতি 21 জানুয়ারি থেকে কার্যকর। ইরান জুড়ে ছড়িয়ে পড়ছে সরকার বিরোধী বিক্ষোভ। 10 দিনের আন্দোলনে নিহত 36, আটক 2000। সার্বভৌমত্বে আঘাত করলে আগাম পদক্ষেপের হুঁশিয়ারি তেহরানের। এবং আলেপ্পোয় নতুন করে সিরীয় বাহিনীর সঙ্গে এসডিএফ এর সংঘর্ষ, 6 বেসামরিক সহ নিহত 7। পাল্টাপাল্টি অভিযোগ দুপক্ষের, উত্তেজনা আরও বাড়ার শঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ছে ইউরোপের। দ্বীপটি দখলে নিতে ট্রাম্পের পরিকল্পনার তীব্র বিরোধিতা করছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি সহ বিভিন্ন দেশ একাত্তা হয়ে ডেনমার্কের সমর্থন জানিয়েছে। ইউরোপের সমালোচনা উড়িয়ে দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ড দখলে নিতে সামরিক শক্তির ব্যবহার সহ বিকল্প কৌশল নিয়ে ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য দ্বীপটির অধিগ্রহণ গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। দ্বীপটি দখলে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর মধ্যেই গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তির ব্যবহার সহ বিকল্প কৌশল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। গ্রিনল্যান্ড ন্যাটো জোটভুক্ত দেশ ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। বিবিসিকে হোয়াইট হাউস জানায়, দ্বীপটি অধিগ্রহণ করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ইউরোপীয় নেতারা ডেনমার্কের পক্ষে সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দেওয়ার পর এ তথ্য জানালো হোয়াইট হাউস। মঙ্গলবার 6টি ইউরোপীয় মিত্রদেশ ডেনমার্কের প্রতি সমর্থন জানায়। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেনের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণে শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণই সিদ্ধান্ত নিতে পারে। বিবৃতিতে দেশগুলো জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলারও আহ্বান জানায়। গ্রিনল্যান্ডে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে কানাডাও। এরপরই হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ও তার দল পররাষ্ট্রনীতি বিষয়ক এই গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে বিভিন্ন বিকল্প উপায় নিয়ে আলোচনা করছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করার বিষয়টি সবসময় কমান্ডার ইন চিফের হাতে থাকা একটি বিকল্প বলেও জানানো হয়। আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত বিশাল ভূখণ্ড নিয়ে অবস্থিত দ্বীপটিতে বিপুল পরিমাণ প্রাকৃতিক ও বিরল খনিজ সম্পদ রয়েছে, যা মোবাইল ফোন ও ইলেকট্রিক পণ্য তৈরি সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। সম্প্রতি রাশিয়া ও চীনের জাহাজের উপস্থিতিও বেড়েছে সেখানে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা নিয়েই গ্রিনল্যান্ড অধিগ্রহণের কথা বলেন ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভেনেজুয়েলা 3 থেকে 4 কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন সামরিক অভিযানের পর প্রথমবারের মতো প্রকাশ্যে সাফল্যের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এই অভিযানকে অসাধারণ সামরিক কীর্তি হিসেবে আখ্যা দেন তিনি। এদিকে শিগগিরই দেশে ফিরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা সামলানোর কথা জানিয়েছেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলাকে ঘিরে এক যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ তেল ভূগর্ভস্থ সম্পদ বিশিষ্ট ভেনেজুয়েলা 3 থেকে 5 কোটি ব্যারেল জ্বালানি তেল যুক্তরাষ্ট্রকে প্রদান করবে। রিপাবলিকান সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। নিকোলাস মাদুরোকে আটকের সময় অনেক কিউবান সেনা নিহত হয়েছেন বলে জানান তিনি। তবে সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ না করেই সরাসরি মার্কিন সেনাদের সাফল্যের গুণগান গাওয়া শুরু করেন ট্রাম্প। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের নিন্দা জানিয়ে মাদুরোর জন্য ন্যায্য বিচার দাবি করেছেন। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো শীঘ্রই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন করেছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন নতুন ভিসা বন্ড তালিকায় আরও অনেক দেশের সঙ্গে এবার যুক্ত করা হয়েছে বাংলাদেশকে। এখন থেকে যুক্তরাষ্ট্রের ভ্রমণে বাংলাদেশিদের 18 লাখ টাকা পর্যন্ত বন্ড দিতে হবে। আগামী 21 জানুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মাত্র একদিন আগের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, অন্যান্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরাও অনেক বেশি সরকারি সুযোগ সুবিধা নিয়ে থাকেন, আর এটি শতকরা হিসেবে প্রায় 55% বাংলাদেশি পরিবার। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। এতে সদ্য মার্কিন বিশেষ বাহিনীর অভিযান চালানো ভেনেজুয়েলা সহ দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ও বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে 38 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য $5,000 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনসুলার অফিসার চাইলে তার উপর এই বন্ডের শর্তারোপ করতে পারেন। বন্ডের অর্থ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম পে.গভ এর মাধ্যমে জমা দিতে হবে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বন্ডের টাকা স্থায়ীভাবে কেটে রাখা হবে না। এটি একটি ফেরতযোগ্য জামানত। কেউ যদি নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন বা স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন, তবে সেই জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পশ্চিম তীরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দখলদার বাহিনীর প্রকাশ্যে গুলিবর্ষণ, আহত 41। মার্কিন সম্মতিতে গাজায় বিশেষ অভিযানের পরিকল্পনা ইসরায়েলের। ইরানের অর্থনৈতিক দুরবস্থা ও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ 27টি প্রদেশে এবং 92টি শহরে ছড়িয়ে পড়েছে। টানা 10 দিন ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত 36 জন নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে 2000-এর বেশি আন্দোলনকারীকে। নতুন প্রতিরক্ষা কাউন্সিল গঠন করে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বে স্পষ্ট হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। এর মধ্যেই ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। কোনোভাবেই থামছে না ইরানের বিক্ষোভ। টানা 10ম দিনের মতো বিক্ষোভের কেন্দ্রবিন্দু তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা আন্দোলন চালিয়ে গেছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামানের ব্যবহার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত ছড়িয়েছে দেশব্যাপী। বর্তমানে দেশটির অন্তত 27টি প্রদেশ এবং 92টি শহরে এই আন্দোলন দেখা গেছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী 10 দিনে অন্তত 36 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2 জন নিরাপত্তা বাহিনী। 2000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। চলমান আন্দোলনের মধ্যে নতুন প্রতিরক্ষা কাউন্সিল মঙ্গলবার জানিয়েছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা লাল রেখা এবং এগুলো অতিক্রম করলে স্পষ্ট হুমকি হিসেবে বিবেচনা করা হবে। কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, কেবল রীতিমতো প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো বাস্তব হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে। যে কোনো হস্তক্ষেপ বা দেশজুড়ে স্থিতিশীলতার ওপর আঘাতকে উপযুক্ত, লক্ষ্যভিত্তিক এবং সংকল্পবদ্ধ প্রতিক্রিয়ার সঙ্গে মোকাবিলা করা হবে। ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সহিংসতা উস্কানির অভিযোগে অভিযুক্ত করেছেন। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। এর মধ্যে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ইরানের মুদ্রা রিয়াল। মঙ্গলবার আনুষ্ঠানিক বাজারে নতুন রেকর্ডে ডলারের বিনিময়ে হার প্রায় 15 লাখ রিয়াল, ইউরো প্রায় 17 লাখ রিয়াল এবং পাউন্ড প্রায় 2 কোটি রিয়াল। ইরানের সরকারি ভর্তুকি পরিবর্তনের পর খাদ্যপণ্যের দাম তীব্রভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। রান্নার তেল, পনির ও মুরগির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। শুধু মৌলিক জিনিসপত্র কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিরীয় বাহিনীর সঙ্গে কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স SDF এর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 6 বেসামরিক সহ অন্তত 7 জন নিহত হয়েছে। সিরীয় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন SDF পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমঝোতা বাস্তবায়ন না হওয়ায় উত্তেজনা আবারও সহিংসতায় রূপ নিয়েছে।
সংঘাত বন্ধে রাজি হলেও দিন কয়েকের যুদ্ধবিরতির পর আবারও সিরীয় সেনাবাহিনী ও কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার আলেপ্পো শহরের বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এসডিএফ নিয়ন্ত্রিত এলাকার পাশের কয়েকটি আবাসিক মহল্লায় হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছে বলেও জানানো হয়। পাল্টা বিবৃতিতে এসডিএফ জানায়, শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় নির্বিচার গোলাবর্ষণ করেছে সরকারি বাহিনী। তাদের দাবি, এই হামলায় 2 নারীসহ কয়েকজন নিহত হন। ভারী কামান, রকেট এবং ড্রোন ব্যবহারের অভিযোগও তোলা হয়। উভয় পক্ষই বেসামরিক হতাহতের দায় অস্বীকার করে একে অপরকে দোষারোপ করছে। এই সংঘর্ষের পেছনে রয়েছে এসডিএফ সরকার সমঝোতার অচলাবস্থা। 2025 সালে মার্চে এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার চুক্তি হলেও তা এখনও কার্যকর হয়নি। সেনাবাহিনীতে একীভূতকরণ, কমান্ড কাঠামো এবং সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধ রয়ে গেছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে নিয়মিত সেনাবাহিনীতে একীভূত করার বিষয়ে আলোচনার জন্য দামেস্কে এসডিএফ এর জ্যেষ্ঠ নেতারা সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করার 2 দিন পর এ লড়াই শুরু হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ফিলিস্তিনের পশ্চিম তীরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবৈধভাবে প্রবেশ করে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় অন্তত 41 জন আহত হয়েছেন। গাজার রাফা সীমান্ত খুলতে এখনও টালবাহানা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর উপত্যকাটিতে বিশেষ অভিযানের পরিকল্পনা করছে দখলদার বাহিনী। রাফা সীমান্ত বন্ধ রাখায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে কাতার। ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাণ্ডব যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম তীরে বিরোজিত নামের এক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি সেনারা প্রবেশ করে। এই সময় গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এর মধ্যে বেশ কয়েকজনের পাতে গুলি লেগেছে, আবার কয়েকজন টিয়ার গ্যাসের হামলায় শ্বাস প্রশ্বাসে সমস্যা অনুভব করেছে। আহতদের মধ্যে প্রায় 11 জনকে ইশতিসারি আরব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসরায়েলের জেলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে সমাবেশ করেন। সমাবেশের ফাঁকে গাজার 6 বছর বয়সী শিশু হিন্দ রাজাবের হত্যাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের সময় এই হামলা করা হয়। ইসরায়েলি সেনারা একে সন্ত্রাসবাদের সমর্থনের সমাবেশ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি দখলদারদের এই হামলা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা লঙ্ঘন করেছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুর্ভাগ্যবশত বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা চলছেই, তবে এইবার সব সীমা অতিক্রম করে বাইরে স্পষ্ট নির্মমতার সঙ্গে ঘটেছে। তবে হামলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনের জনগণ যেখানেই থাকুক না কেন সংঘবদ্ধ আছে। গাজায় রাফা সীমান্ত বন্ধ রাখায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে কাতার। দোহা জানিয়েছে, মানবিক সহায়তা রাজনৈতিক চক্রান্তের জন্য ব্যবহার করা যাবে না। এছাড়াও উপত্যকাটিতে পরিপূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দোহা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গাজায় বিশেষ অভিযান চালানোর অনুমোদন দিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। অনুমোদনের বিষয়টি 4 ঘণ্টার নিরাপত্তা বৈঠকে আলোচনা হয়। বৈঠকে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত পুনর্গঠন বা দ্বিতীয় ধাপের কোনো চুক্তি হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এর সঙ্গে যুদ্ধবিরতির পর প্রয়োজনে ইউক্রেনের মাটিতে যুক্তরাজ্য ফ্রান্স সেনা ঘাঁটি গড়ে তুলবে। ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপের 35টি দেশের প্রতিনিধিদের শীর্ষ সম্মেলনে এই চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বছরের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের জাপোরিঝিয়া ও দোনেৎস্কে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে 61টি ড্রোন ছোড়ে মস্কো। এর মধ্যে 53টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। এই ঘটনায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে খেরসনের আবাসিক ভবনে বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর জবাবে রাশিয়ার ভেতরে হামলা জোরদার করেছে ইউক্রেন। কস্ত্রমায় ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ভান্ডার এবং লিপেৎস্কে তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেনের এই হামলার পর রুশ সামরিক সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে বলে উদ্বেগ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কোয়ালিশন অব দ্য উইলিং এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে 35টি ইউরোপীয় দেশের প্রতিনিধি, যার মধ্যে 27 জন রাষ্ট্রপ্রধান যুদ্ধবিরতি ও এর পরবর্তী নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটিতে যুক্তরাজ্য ও ফ্রান্স সামরিক ঘাঁটি গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। সংবাদ সম্মেলনের আগে এই বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘোষণাকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তিনি। ভূমিতে, আকাশে, সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কোন কোন দেশ কোন কোন ক্ষেত্রে নেতৃত্ব দেবে এবং পুনর্গঠনের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। কী ধরনের ও কতগুলো বাহিনী প্রয়োজন সেটিও ঠিক করা হয়েছে। পাশাপাশি এসব বাহিনী কিভাবে পরিচালিত হবে এবং কোন স্তরে সেখানে কমান্ড থাকবে তাও নির্ধারিত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, প্রতিদিন লক্ষ্য কাছাকাছি এলেও যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এটিকে যথেষ্ট বলা যাবে না। শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসা সব দেশ ও নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান জেলেনস্কি। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উদ্বেগ জানিয়ে বলেন, যুদ্ধের সামনের পথ আরও কঠিন হতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। নেপালের দক্ষিণাঞ্চলের পারসা জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা সহিংস রূপ নিয়েছে। এর জেরে বীরগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। ভারত নেপাল সীমান্ত বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় নেপালের পারসা ও ধনুষা জেলায়, যেখানে ধর্মীয় অবমাননার অভিযোগ ওঠে। ধনুষার কামালা পৌরসভায় ওই ভিডিও পোস্টের অভিযোগে 2 যুবককে আটক করে পুলিশের সুপর্দ করে স্থানীয়রা। তবু উত্তেজনা কমেনি। উল্টো ঘটনাটি কেন্দ্র করে কামালার সাকুয়া মালান এলাকায় একটি মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটে। বীরগঞ্জ শহরে বিক্ষোভ দ্রুত সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। আন্তর্জাতিক সময়। তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্সে পিচ্ছিল সড়কে দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। ফ্রান্স, নেদারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। এদিকে সিরিয়াতেও তুষারপাতের মধ্যে তাঁবুতে আটকে রয়েছেন হাজারো গৃহহারা মানুষ। ভোরের আলো ওঠার আগেই প্যারিস ঢেকে গেছে সাদা নীরবতায়। রোমান্টিক শহরটির রাস্তায় সৌন্দর্যের সঙ্গে ছড়িয়ে পড়েছে বিপদের ছায়া। তীব্র তুষারপাতে সৃষ্ট বরফাচ্ছন্ন রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। দেশটির 38 জেলায় তুষার ও ব্ল্যাক আইসের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আকাশপথেও দেখা দিয়েছে চরম বিপর্যয়। রানওয়ে পরিষ্কার ও ডি-আইসিং এর জন্য প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে প্রায় 40% এবং ওরলি বিমানবন্দরে 25% ফ্লাইট বাতিল করা হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টারডাম স্কিফোল বিমানবন্দরে বাতিল হয়েছে 400-র বেশি ফ্লাইট। ফোনে কোনো ধরনের তথ্যই পাচ্ছি না। ইন্টারনেট বা ওয়েবসাইট কোনোটাই কাজ করছে না। কোনো অভিযোগ জানানো যাচ্ছে না, কোনো বার্তাও পাঠানো যাচ্ছে না। আমরা এরকম গৃহহীন মানুষের মতো অবস্থায় আছি। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটেনে তুষারপাতের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় স্কুল, রেল ও সড়ক যোগাযোগের সৃষ্টি হয়েছে বিঘ্নতা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জার্মানি, ইতালি ও বলকান অঞ্চলেও তীব্র ঠান্ডা, তুষার ও ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 1 বছরের বেশি সময় পরও সিরিয়ার উত্তরাঞ্চলে অস্থায়ী ক্যাম্পে মানবেতর অবস্থায় আছেন হাজারো বাস্তুচ্যুত মানুষ। আলেপ্পোর আজাজের কাছে শামস ক্যাম্পে তীব্র শীতে তুষারে ঢেকে গেছে তাঁবু। চারপাশ কাদায় থই থই। অনেক তাঁবুই বরফের চাপে ধসে পড়েছে। কোথাও কোথাও তাঁবুর ভেতরে পানি ঢুকে ভিজে গেছে সবকিছু। এদিকে দক্ষিণ এশিয়াও শীতের দাপট। ভারতের আবহাওয়া বিভাগ উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। কাশ্মীর, লাদাখ ও হিমালয় অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে এসেছে। কোথাও বৃষ্টি ও তুষারপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন, প্রয়োজনে সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। ডেনমার্কের পাশে ফ্রান্স, ইতালি ও ব্রিটেন। ভেনেজুয়েলায় অভিযানের পর প্রথমবার প্রকাশ্যে সাফল্যের দাবি ট্রাম্পের। সামরিক কীর্তি আখ্যা। দ্রুত দেশে ফিরে নির্বাচনে জয়ী হওয়ার আশা বিরোধী নেত্রী মাচাদোর। এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে দিতে হবে $15,000 পর্যন্ত জামানত। বাংলাদেশ সহ 38 দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ড নীতি 21 জানুয়ারি থেকে কার্যকর। এ ছিল আন্তর্জাতিক সময়ের পর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। সঙ্গেই থাকুন সময়।